দেখ কেমন লাগে। কেমন লাগে? হ্যাঁ, খাবি না? আরো নে, ধর ধর ধর, খা 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 খা। কি রে, খাস না কেন? তোর নাকি অনেক ক্ষুধা, আমি তোকে খাইতে দেই না, কিন্তু এখন তো আমি তোকে খাইতে দিচ্ছি, তাহলে এখন কেন তুই খাচ্ছিস না? বৌমা, বৌমা আর মারি না বৌমা, আমাকে আর মারি না বৌমা। বৌমা আমি খাবে চাচ্ছি না বৌমা, আর মারে না, আর মারি না বৌমা। মা বলুন বৌমা থাকে তো। বুঝেছি, এইভাবে তোকে নেওয়া হবে না। ওঠ ওঠ বলছি, ওঠ, আরে ওঠ, আয় আয়, বস এখানে, বস বস। তোর অনেক ক্ষুধা লাগছে না? খাওয়ার জন্য বাড়ি একবারে মাথায় তুলে রাখিস। তোর জন্য একটু শান্তি পাই না আমি, তুই হলি আমার অশান্তির মূল কারণ। এইবার তোকে এমন শিক্ষা দেব যেন তুই আর কখনো খাওয়া খাওয়া না করিস। দেখ কেমন লাগে। কেমন লাগে? হ্যাঁ, খাবি না? না, শুধু পানিতে চুবালে তোর এই খাওয়ার কথা তোর মুখ থেকে যাবে না। তোকে খাবি, তোকে আমি জম্মের খাওয়া খাওয়াবো। তুই একটু এখানে থাক, তোর জন্য আমি খাবার নিয়ে আসতেছি। এই যে, এই যে তোর জন্য আমি খাবার আনছি, নে খা, খা বলছি, খা খা, পানি দিয়ে মিশাই মিশাই খা, তোর পেট ভরে যাবে তাড়াতাড়ি। নে আরো নে, ধর ধর ধর, খা 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 খা। কি রে, খাস না কেন? তোর নাকি অনেক ক্ষুধা, আমি তোকে খাইতে দেই না, কিন্তু এখন তো আমি তোকে খাইতে দিচ্ছি, তাহলে এখন কেন তুই খাচ্ছিস না? খা খা বলছি, খা। আরো লাগবে না? ধর, নে খা, ধর। পানি খাবি না? পানিও খা। শোন, তোর যদি তিল পরিমাণ লজ্জাবোধ থেকে থাকে তাহলে তুই আর কখনো আমার কাছে খাওয়ার কথা বলবি না। আর যদি বেশি খাই খাই করিস না, এখন শুধু কচু খাওয়ালাম আর চারির পানি খাওয়ালাম, পরবর্তী সময় একবারে গোবর মুখে দিয়ে ওই পুকুরে চোবাবো। কি রে, খাচ্ছিস না কেন? তোর না অনেক বেশি খিদা লাগছে? খা, খেয়ে এবার আমাকে উদ্ধার কর, যেন আর কখনো খাই খাই করতে না পারিস, সেই ব্যবস্থাই তো করলাম, তাও তো খাচ্ছিস না। আমার সাথে বেশি বাড়াবাড়ি না, বাড়াবাড়ি করাচ্ছি তোকে। এবার এখানে পড়ে পড়ে এই পানা আর এই চারির পানি খেয়ে থাক। বৌমা, বৌমা, ও বৌমা,
বৌমা, ও বৌমা, বৌমা, আমি আমি মরে গেলাম খিদে লেগে বৌমা, আমাকে এক প্লেট ভাত দাও বৌমা, আমাকে এক প্লেট ভাত দাও বৌমা, আমি খিদে লেগে মরে যাচ্ছি বৌমা, আমাকে ভাত দাও বৌমা, আমার প্রতি ভাত খাবার দাও, আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি বৌমা, ও বৌমা আমার খাবার দাও। হ্যালো সোনা, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তোমার কথাই ভাবছিলাম। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। সত্যি দেখা করবা? কোথায় দেখা করবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, কিন্তু আমি তো তোমার সাথে এমনি এমনি দেখা করতে পারবো না। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র জান পাখি। জান পাখিটার সামনে কি আমি খালি হাতে যাইতে পারি বলো? শোনো, তুমি আমার জন্য ওই রেস্টুরেন্টে এসেই বসবা যেখানে আমরা প্রতিনিয়ত বসি, ওইখানে বসবা। আমি শুধু এখন ব্যাংকে যাব, ব্যাংকের থেকে কিছু টাকা উঠিয়ে তোমার জন্য গিফট কিনে নিয়ে তারপরে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বের হয়ে পড়ো, আমিও দেখি বের হই। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, কি হয়েছে? আমি তোমার পা ধরছি বৌমা, আমার করতে ভাত খাবার দাও বৌমা, আমি মরে যাচ্ছি বৌমা। এখনো তুই মরিসনি? হ্যাঁ, যাচ্ছিলাম একটা ভালো কাজে, তোর এই কাহিনী দেখে আমার এই ভালো মুডটা একদম নষ্ট হয়ে গেল। ওই তোর মুখে কি খাওয়া খাওয়া ছাড়া আর কোনো কথা নেই? যখনই আমি তোর সামনে আসি তখনই শুধু খাওয়া আর খাওয়া। এই খাওয়া খাওয়া করির জন্য তোকে যে এত অত্যাচার করি, এত নির্যাতন করি, তাও কি তোর একটু লজ্জা হয় না? বৌমা, তুমি আমাকে এক ফুট খাবার দাও, আর আমার সওয়াল যে ভালোবাসে, আমার সওয়াল যদি শোনে তুমি তার বাপের পর অত্যাচার করতে যাও, নির্যাতন করতে যাও, তোমাকে কিন্তু আমার সওয়াল ছাড়িয়ে দিবি না রে বৌমা। ওই তুই কি বললি? কি বললি তুই? তুই তোর ছেলের ভয় আমাকে দেখাস? তুই তোর ছেলের ভয় আমাকে দেখাচ্ছিস? বুঝতে পেরেছি, আসলে তোকে অনেকটা সময় মুগুর দেওয়া হয় না, এখন তুই কুত্তা। যতক্ষণ না তোকে মুগুর দেওয়া হয় ততক্ষণ তোর এরকম চিল্লানো থেকেই থাকে। তুই তোর ছেলের ভয় আমাকে দেখাস, দেখ তোর কি অবস্থা করি। বৌমা, 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 আর মারি না বৌমা, আমাকে আর মারি না বৌমা, বৌমা, আমি খাবে চাচ্ছি না বৌমা, আর মারে না, আর মারি না বৌমা, মা বৌমা ছাড়িয়ে দাও বৌমা, বৌমা। জন্মের খাওয়া খা। আর কখনো যদি আমার সামনে এমন খাওয়া খাওয়া করিস, এখন তো জীবিত রেখেছি, পরবর্তী সময় একবারে জান মেরে ফেলবো। আমার তো একটাই কাজ, এখন বাজারে যাব, অনলাইনে দোকান থেকে একটা ফর্ম তুলব, আবার কোথায় ইন্টারভিউ দিতে হবে সেই খোঁজটাই নিতে হবে আমাকে। কিন্তু ইন্টারভিউ যতই দিই আমি তো জানি আমার চাকরি হবে না, কারণ চাকরি পাইতে হলে অনেক টাকা ঘুষ দিতে হবে, তাহলেই তো আমার চাকরিটা হবে, তাই না? বাপরে, আমি কি করব ক? অনেক কষ্ট করে তোকে আমি লেখাপড়াটা শিখেলাম, এখন চাকরি করবে লাগলে যদি মেলা টাকা পয়সা লাগে, এত টাকা পয়সা আমি কোনে পাবো ক? আব্বা, আমি বলতেছিলাম কি,
যে লেখাপড়া শেখাতে তো অনেক টাকা নষ্টই করে ফেলছো, আমাকে আর কিছু টাকা ম্যানেজ করে দাও, আমি বিদেশে চলে যাই। এ দেশে থেকে আমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করতে পারবো না। বাপরে, আমি নিরুপায়, তুই তো জানিসই। আমার যদি অর্থ করে থাকতো আমি তো তোর টাকা দিয়ে একটা চাকরি নিয়ে দিতে পারতাম। আমার কাছে টাকা নাই তো বাপ, কোন দিন টাকাটা দেবো আমি? বাবা, আমি তো সব কিছু জানি, তারপরেও বলতেছিলাম যদি কোনো জায়গায় থেকে বাড়িটা বন্ধক থেকে হলেও কিছু টাকার ব্যবস্থা করে দিতে, তাহলে হয়তো আমি প্রবাসে চলে যেতাম। এরকমভাবে ঘুরে ঘুরে আর কতদিন খাবো বলো? আমার জন্য তুমি অনেক কষ্ট করছো, আমার কি ইচ্ছা করে না যে আমি ইনকাম করে আমার বাবাকে খাওয়াই? ছেলের ইনকাম বাবা খাইতে পারবে না? না, সওয়াল যখন আমার প্রতি তো মায়া মহব্বতটা থাকবেই, এটাই স্বাভাবিক। আমি কই কি বাপরে, এই বাড়ি বন্ধক তুলে কি বিদেশের টাকা হবি? বাবা, আমার মনে হয় বাড়ি বন্ধক তুলে পারে প্রবাসে যাওয়ার টাকাটা হয়ে যাবে। এতটুক জায়গার পর বাড়ি, আচ্ছা দেখি, আমি একটু চেষ্টা করে দেখি তাহলে। আচ্ছা বাবা, তাহলে তুমি একটু চেষ্টা করো, আর আমি বাজারে যাচ্ছি, একটা ফর্ম তুলব, একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখ দে, আল্লাহ হওয়া তো দিবের পরে চাকরিটা। আচ্ছা বাবা, তাহলে আমি বাজারে গেলাম। আচ্ছা বাপ, যা। সাওয়ালটার একটা চাকরি হলি পরে আমিও নিশ্চিন্ত হইতাম, সাওয়ালটাও পাইছে যেতে। সাওয়ালটাই চাকরি করিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। ভাইজান, ভাইজান, একটু এদিকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো চিনতে পারলাম না আপা। আমি আপনার হচ্ছে পাশের এলাকারই মেম্বার। পাশের এলাকার মানে এই 4 নম্বর ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি। ও, ভালো আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার কাছে কি মনে করি? আপনার কাছে খুব বিশেষ দরকারে আইছি। আপনার একটা সাওয়াল আছে তাই না? হ্যাঁ, আমার সওয়াল আছে। আপনার সাওয়ালটাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার সাওয়ালের সাথে আমার মেয়েটা বিয়ে দিতে চাই। আপা এইটা কিরম কথা কন? আপনি মেম্বার মানুষ, আপনারও অবস্থা আর আমারও অবস্থা। শোনেন ভাইজান, আপনি যখন আপনার সাওয়ালের সঙ্গে সকালবেলা কথা কন, তখন আপনার এই কথাবার্তা সব আমি শুনছি যে আপনারা অভাবে থাকেন, আপনার চাকরি বাকরি আপনার ছেলেটাকে আপনি একটা দিতে পারতেছেন না। শোনেন ভাইজান, আমি সব জানি শুনে আপনার কাছে আইছি। আপনার কাছে আমি হাত জোর করতেছি, আমার মেয়েটা আপনার ঘরে তুলে নেন। আমি জানি ওই রকম একটা ছেলের হাতে যদি আমার মেয়েটা পড়ে, আমার মেয়েটা সহ্য হয়ে যাবে। আর চাকরি বাকরির কথা করছেন, ও নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। আপনার সাওয়ালের জন্য চাকরি বাকরির যদি ব্যবস্থা করা লাগে আমি করে দেব। আর যদি চাকরি বাকরি নাই জোগাড় করতে পারি, ওকে আমি বিদেশ পাঠিয়ে দেব। আমার ভালো ভালো রাষ্ট্রে লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, আমি ওইসব রাষ্ট্রে ওকে পাঠিয়ে দেব, ও ওখানে চাকরি বাকরি করবে। কি কন আপা, আপনার মেয়ে আমার বাড়িতে আসলি না খেয়েও থাকা লাগবে সময় সময়। থাক না কে, ওইটাই তো ওর পরিবর্তন, ওইটাই তো ওর জন্য শিক্ষা। জানেন ভাইজান, খুব অটাল সংসারে ওর মানুষ হয়েছে, তো কোনো সময় কোনো অভাব বোঝেনি। এই জন্যে ও মানুষ মনে করে না, প্রতিটা মানুষের সাথে অমানুষের মতো আচরণ করে। তার জন্যে আমি চাই একটা খাঁটি সোনার হাতে ও তুলে দেই, যেন ও আস্তে আস্তে খাঁটি সোনা হয়ে যায়। আচ্ছা আপা, আপনি যখন করছেন
আমি সাওয়ালদার সাথে একটু পরামর্শ করে নিই। আচ্ছা ঠিক আছে, আপনি পরামর্শ করেন, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি সাউলটাকে রাজি করাবেন। আচ্ছা দেখি, আমি চেষ্টা করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আপা, আমি কোনো আবার করছি, আমার বাড়িতে আসলে কিন্তু আপনার মেয়ে ও অভাবেই থাকবি। আচ্ছা ঠিক আছে, থাকুক। আর যত রকম অভাব আছে আমি সব আস্তে আস্তে দূর করে দেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। মেম্বরের মেয়ের সাথে আমার সাওয়ালের বিয়ে, মানুষ শুনলে কবি নাকি যে ফোন নিয়ে গেছে অত বড় লোক করে। যাক, বিয়ে শাদী বলে আল্লাহ লেহে যায় কপালে, কপালে যাই থাকো। আখি, আমি তো প্রবাসে চলে যাচ্ছি, আমার বাবাকে তুমি দেখে রেখো। আমার বাবার আপন বলতে একমাত্র আমিই ছিলাম, আর আমি তো প্রবাসে চলে যাচ্ছি, তুমি আমার বাবাটাকে দেখে রেখো। সোহেল, তুমি একদম চিন্তা করো না। তোমার বাবা কি আমার বাবা না? তুমি নিশ্চিন্তে প্রবাসে যাইতে পারো। তুমি বাবাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমি বাবাকে ঠিক দেখে শুনে রাখবো। আচ্ছা, তোমার কথাটা শুনে আমার মনটা খুশিতে ভরে উঠলো। আমি এখন ওই দেশে গিয়েও শান্তিতে থাকতে পারবো। আর কিছু না হোক, আমার বাবা তো ভালো থাকবে। বাবা, তোমার বৌমাকেও তুমি দেখে রে, নিজের মেয়ের মতো যত্ন কর। আমার তো সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। সাবধানে যেও। কি রে বুড়া, তুই কি ভেবেছিস তোর ছেলের সামনে আমি একটু অভিনয় করলাম জন্য তোর ছেলে যা যা বলে গেল সবকিছু আমার মেনে চলতে হবে? কখনো না। শোন, তুই কি মনে করেছিস তোর সেবা যত্ন করবো আমি? এটা কখনোই সম্ভব না। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে তোরা আমাকে বউ করে এনেছিস শুধুমাত্র টাকা পয়সা দেখে। আমার মায়ের টাকা পয়সা দিয়ে তোর ছেলে দূরপ্রবাসে গেছে, আর আমি কিনা তোর বাড়িতে চাকরানি হয়ে থাকবো? কখনো না। আজ থেকে এই বাড়িতে রাজত্ব করব আমি, আর তুই হলি আমার দাস। আমি তোকে যা বলবো তুই তাই করবি। আর যদি তুই আমার কথার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করিস তাহলে তোকে না, তোকে মারবো না, তোর খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেব। এটা তুমি কি বলছো বৌমা? আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? তাহলে আমি খাবো কি তাহলে? আমি তো সেটাই বলছি, তোর খাওয়া দাওয়া যেন বন্ধ না হয় সেই রকম কাজ তুই কখনোই করবি না। তোকে আমি যখন যে কাজ দেব সেই কাজ করবি। আমি যখন যেখানে যাইতে বলবো সেখানে যাবি। মানে এই বাড়িতে তুই চাকর হয়ে থাকবি। চাকরের যে দায়িত্ব থাকে না সেই দায়িত্বগুলো পালন করবি, তোকে আমি খাইতে দেব। আচ্ছা, তোর ছেলে তো এখন চলে গেছে, আর বাড়িতে এখন মোটামুটি অনেক কাজ। আমি চাই না সেই কাজগুলোতে আমি হাত লাগাই, কারণ তোর মতো একটা চাকর থাকতে সেটা তো আমি করব না। চল বাড়ির ভেতরে চল, এখন থেকে এই বাড়িতে কাজকর্ম শুরু করবি। চল চল, আরে চল না। দেখেছো মা, ভাত খাইতে খাইতে কারেন্টটা চলে গেল। এই মুহূর্তে যদি তোমাকে নিয়ে বাগানে না আসতাম তাহলে গরমে দুজন একবার সিদ্ধ হয়ে যেতাম। ঠিকই কইছিস, তোর ওই দিকে এরকমই কারেন্ট যায়, আমার ওই সাইডে তো কারেন্ট যায় না। এদিকে প্রচুর কারেন্ট জ্বালায় মা, একটু শান্তিতে থাকতে পারি না। সবই তো বুঝলাম মারে,
কিন্তু তুই যেই কাজটা করতেছিস এটা কি ঠিক হচ্ছে? মা, আমি এবার কি করলাম? সবই তো ঠিক আছে, কিন্তু তোর জন্য যে রাস্তাঘাটে মুখ দেখাতে পারতেছি না, এই যে আসার সময় লোকজন আমাকে ধরে ধরে বলতেছে আপনার মেয়ে কি ধরনের, যে তার শ্বশুরে এইভাবে অত্যাচার নির্যাতন করে। কি করতেছিস তুই এগুলো? এটা কি মোটেও ঠিক করতেছিস? বৃদ্ধ মানুষটার উপর তুই এইভাবে অত্যাচার করতেছিস, দেখ আখি, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। মা, কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আমি তোমার থেকে শিখবো না। তুমি আমার সংসার নিয়ে একটা কথা বলতে পারবে না। তুমি আমাকে জোর করে বিয়ে দিছো, আমি কিন্তু বিয়েটা করেছি। তুমি আমাকে বলেছো আমি যেন ঠিকঠাকভাবে সংসার করি, আমি কিন্তু সেটাও করতেছি। কিন্তু আমার সংসারে আমি কিভাবে কি করব, আমার শ্বশুরকে আমি অত্যাচার করব না মাথায় তুলে রাখবো, সেইটা বলার অধিকার তো তোমার নেই, বা দেখারও কোনো অধিকার নেই। তুমি আমার সংসার নিয়ে কোনো কথা বলতে পারবে না। তুমি আমার মা, তুমি তোমার মেয়ের বাড়িতে আসবা, খাবা দাবা, ঘুরবা ফিরবা, তারপরে চলে যাবা, কিন্তু আমার সংসারের কোনো বিষয় নিয়ে তুমি কথা বলতে পারবে না। এই যে তুমি এতদিন পরে আসছো না মা, তোমাকে আমি খাওয়ালাম দাওয়ালাম, এই পর্যন্তই থাক। তোমার যদি ভালো লাগে তুমি আরো 10 দিন কেন, তুমি আরো 1 মাস থেকে যেতে পারো, কিন্তু তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আজকেই চলে যেতে পারো। তবুও তুমি আমার সংসার নিয়ে কোনো কথা বলবা না। দেখ আখি, তুই আমার মেয়ে, আর আমি তোর মা হিসাবে চাই যেন তুই সবসময় ভালো থাকিস। তুমি যে আমার কত ভালো চাও তা আমি খুব ভালো করেই জানি। তুমি যদি আমার ভালোই চাইতে না, তাহলে সোহেলের মতো একটা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারতে না। হ্যাঁ, যাই হোক, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি তোমার জামাই বাড়িতে আসছো, ভালো মন্দ খাচ্ছ, খাও, খাওয়া পর্যন্তই থাকো। আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারবে না। আর যদি তোমার এখানে একদমই ভালো না লাগে তাহলে তুমি তোমার বাড়িতে চলে যেতে পারো। হ্যাঁ, আমি চলেই যাব, কিন্তু তোর বাড়িতে থেকে দেখতে পারবো না যে তুই তোর শ্বশুরকে কিভাবে অত্যাচার করিস। এইগুলি আমার আর সহ্য হচ্ছে না। থাক তুই তোর বাড়িতে। আমি তো পাগল ছিল না, আমার কেউ না পুরো দিশাকে মারতে হয়, মরে গেলাম। স্যার, পাছার বলছি, পাছার! আমার পথে যত কাঁটা ছিল আমি সব কাঁটাকে উপড়ে ফেলেছি, শুধু তুই বাকি আছিস। তোকে যদি আমি উপড়ে ফেলতে পারি তাহলে আমার মতো সুখী আর কেউ হবে না। তারা আজকে তোর ব্যবস্থা করব। অনেক জ্বালিয়েছিস, অনেক, আর না। অনেক জ্বালিয়েছিস না, আজকে এতদিন ভরে আমাকে যে জ্বালাইছিস না তার আজকে প্রতিশোধ নিব। খাবি না? খাবি? জন্মের খাও খাবি তুই? খাবি না? ভাত খাবি? ভাত খাবি? খাবি না তুই? আজকে তোকে খুব ভালো করে খাওয়াবো, যেন আর আমার থেকে তুই আর কখনো খাইতে না চাস। এত সহজে তো তোকে আমি ছাড়বো না। অনেক জ্বালাইছিস, তোর জ্বালা যন্ত্রণায় আমার সুখ শান্তি সবকিছু আমি বিসর্জন দিয়েছি। আর না, আমি তো আর এত অশান্তির ভিতর থাকবো না। আজকে তোকে একবারে শেষ করে ফেলবো। শোন, তোকেও মারতে আমার আর একদম ভাল লাগে না। আর এই যে তুই সবসময় আমাকে দেখলে বৌমা খাইতে দাও খাইতে দাও, এটা তো আরো সহ্য হয় না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোকে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেব, যেন তোর মতো জঞ্জালে আমার আর পুষতে না হয়। যা, এক্ষুনি বের হয়ে যা। বাবা, সোহেল, আখি, আমার বাবা কি এমন অপরাধ করছে যে এই অপরাধের কারণে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ? সোহেল, তুমি তো কিছুই জানো না, তুমি থাকো সে দূর প্রবাসে।
আর বাড়িতে রেখে গেছো তোমার এই বাবাকে। তুমি কি জানো তোমার বাবা আমাকে কত জ্বালাতন করে? তোমার বাবার জন্য আমি সুখ শান্তি কিছুই পাই না। তোমার বাবা আমাকে উঠতে বসতে সবসময় অত্যাচার করে, নির্যাতন করে। তোমার বাবার কাছে আমি এতটাই অত্যাচারিত হয়েছি যে শেষমেশ আমি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। আখি, মিথ্যা কথা বলো না। তুমি কি ভাবছো আমি প্রবাসে আছি জন্য তুমি আমার বাবার সঙ্গে কি কি করছো আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। জানো সব কিছু মানে কিভাবে জানো তুমি? আর কি জানো? আমি কিভাবে জানি সেটা তুমি জানতে চাও? তাহলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাজান, তুমি বাড়িতে আসবে না? আম্মা, আমি এখানে যেহেতু ভালো ইনকাম করতেছি আর কিছুদিন থাকি। জামাই, হ্যাঁ, তোমার বিদেশ করা লাগবে না নে। অনেক কয় বছরই তো প্রবাসে খাটলে, এবার দেশে চলে আসো। দেশে তোমার বৃদ্ধ বাবাটা রয়েছে, বাবাটারও তো দেখাশোনার লোক লাগে, তাই না? আম্মা, আমি প্রবাসে আসছি, আমারও তো একটা স্বপ্ন আছে। আমি আর কিছু টাকা ইনকাম করব, তারপরে দেশে গিয়ে একটা ব্যবসা শুরু করব, যাতে আর এই প্রবাসে আমাকে আসতে না হয়। বাবারে আমি তো বোঝাতে পারতেছি না, মানে তোমার বাবা ভালো নেই। কি বলছেন? আমার বাবার কি হয়েছে? সোহেল, তোমার বাবা আমার মেয়েটা খুব অত্যাচার নির্যাতন করে, খুব মারধর করে, খাইতে দেয় না ঠিক মতো। দেখো সোহেল, আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার ওই জেদি মেয়ে আমার কোনো কথাই শোনে না, উল্টা আমাকে ধমকাধমকি করে, আমাকে ভয় দেখায়। সোহেল বাবা, তুমি বাড়ি চলে আসো না। আম্মা, এগুলো আপনি কি বলছেন? আপনার মেয়ে আমার বাবাকে অত্যাচার নির্যাতন করে? আচ্ছা আম্মা, আপনি যেহেতু এত করে বলছেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে চলে আসছি। আমি খুব খুশি হয়েছি তুমি যে বাড়ি চলে আসতে চাইছো। তুমি চলে আসো, তুমি আসলে হয়তো তোমার বাবার এই দুঃখের দিনটা কাটে যাবে। তুমি চলে আসো বাজার। আচ্ছা আম্মা, আমি ডিউটিতে যাব, তো পরে আবার কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, সোহেলে অন্তত কথাটা তো কইতে পারিছি। আমার বিশ্বাস ও ঠিক চলে আসবে, আর চলে আসলে ওর বাবার উপর ও হওয়া অত্যাচারগুলি ও বন্ধ করতে পারবে। আখি, তুমি যে আমার বাবাকে অত্যাচার করো, নির্যাতন করো, এতে আমার বাবার কি অপরাধ বলো? আমি তো তোমাকে এ বাড়িতে বউ করে আনতে চাইনি, আমি তোমাকে বিয়ে পর্যন্ত করতে চাইনি। তোমার মা আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তারপরে আমি তোমাকে বিয়ে করছি। আমি যেদিন বিয়ে করে এই বাড়িতে তোমাকে নিয়ে আসি, সেদিনই বুঝতে পারছিলাম তুমি আমাদেরকে পছন্দ করো না, তুমি আমাদেরকে সহ্য করতে পারো না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমি প্রবাসে যাওয়ার পরে তুমি আমার বাবাকে এরকম নির্যাতন করবে, আমার বাবাকে এরকম অত্যাচার করবে। সেটা যদি আমি জানতাম, আমি কখনোই প্রবাসে যাইতাম না। জানো, প্রত্যেকটা বাবারই অনেক স্বপ্ন থাকে, তার ছেলেকে লেখাপড়া শেখাবে, মানুষের মতো মানুষ করবে। আমার বাবারও অনেক স্বপ্ন ছিল, আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। কিন্তু টাকার অভাবে আমি চাকরি পাইনি, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু চাকরি হয়নি। কারণ আমার বাবার টাকা ছিল না, আমার মামা খালু ছিল না। এই জন্য আমি অনেক জায়গায় প্রতারিত হয়ে বাড়িতে বেকার বসেছিলাম। কিন্তু হঠাৎ করে তোমার মা আমার বাবাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তোমাকে আমি বিয়ে করি। তোমার মায়ের টাকা নিয়ে আমি প্রবাসে যাই। তুমি হয়তো কিছুই জানো না, আমি প্রবাসে যাওয়ার পরে কঠোর পরিশ্রম শুরু করি। আমার মাথার মধ্যে একটাই চিন্তা ছিল, আমি তো অনেক অভাবে মানুষ হয়েছি, আমি তো খাবারের কষ্ট পাইছি,
আমি এত টাকা ইনকাম করব, আমি এত টাকা ইনকাম করব যেন আমার আর কোনোদিন টাকার অভাব না হয়। আমি 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি শুরু করলাম। মাসে যখন 1 লক্ষ টাকা ইনকাম করলাম, তখন আমার টার্গেট ছিল আমি আরো বেশি টাকা ইনকাম করব। তুমি জানো আমি 24 ঘন্টা 26 ঘন্টা ডিউটি করেছি, কিন্তু ভালো মন্দ খাইনি। কারণ আমি ভেবেছিলাম আমি যদি ওই দেশে ভালো মন্দ খাই তাহলে বেশি বেশি টাকা গুছাইতে পারবো না। তুমি জানো আমি ভালো একটা পোশাক পরিনি। তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি যে শার্ট পরে প্রবাসে গেছি সেই শার্ট পরে আবার প্রবাস থেকে ফেরত আসছি। কারণ আমি যদি ওই দেশে ভালো ভালো পোশাক পরি, বিলাসিতা করে বেড়াই, তাহলে আমি এই দেশে টাকা পাঠাতে পারবো না। আমি শুধু কষ্ট করছি আমার বাবাটাকে ভালো রাখার জন্য। যে বাবাটা আমাকে ভালো রাখার জন্য সারাটা জীবন নষ্ট করছে। তুমি জানো খুব ছোটবেলায় আমার মা মারা যায়। আমার বাবা চাইলে আরেকটা বিয়ে করতে পারতো, কিন্তু বিয়ে করে নাই। কেন জানো? কারণ যদি সৎ মাসে আমাকে নির্যাতন করে, আমাকে অত্যাচার করে, আমাকে ভালো রাখার জন্য আমার বাবা সারাটা জীবন নষ্ট করছে। তাই আমিও চেষ্টা করছি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে, আমি সারা জীবনের ইনকাম দিয়ে আমার বাবাকে ভালো রাখবো। কিন্তু আমি বুঝতে পারি যে আমি প্রবাসে যাওয়ার পরে তুমি আমার টাকা নেবে, কিন্তু আমার বাবাকে নির্যাতন করবে, অত্যাচার করবে। আরে বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলেও তো তার প্রতি মায়া হয়। আর আমার বাবা তো জ্যান্ত একজন মানুষ, তাকে তুমি কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখলে। এক মুঠে খাবারের জন্য আমার বাবা কতটা হাহাকার করছে, কিন্তু তুমি এক মুঠো খাবার দাও। আমি বুঝতে পারছি আমাকেও তোমার পছন্দ হয়নি, আমার বাবাকেও তোমার পছন্দ হয়নি। তাই আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। যেহেতু তোমার মা আছে, তোমার মায়ের সঙ্গে তুমি চলে যাইতে পারো। না না, এইরকম মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাব না। আমি তোমার সঙ্গে বিয়ে দিছিলাম ওকে যেন ও সূর্যে যায়। ও ছোটবেলা থেকেই খুব বেয়াদব বেয়ারা। আমি এই জন্য তোমার মতো একটা ভদ্র নম্র একটা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি যেন ও নিজেকে বদলাতে পারে। না, এখন দেখতেছি ও সূর্যানোর মেয়ে না। কথায় আছে জাত গুণেই তাঁত হয়। ওর বাবার বংশটা এরকম, সেই জন্য ও ঠিক ওরকমই হয়েছে। ও কখনো সুদ যাবে না। জামাই, তুমি ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু ওকে তুমি আমার সঙ্গে দিতে পারো না। কারণ ওই মেয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব না। অনেক যন্ত্রণা সহ্য করছি, অনেক কষ্ট সহ্য করছি ওর জন্যে। লোকের হাতে অনেক অপমানিত হয়েছি, আমি সব সহ্য করে গেছি যে হয়তো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিলে ও বদলে যাবে, ও নিজেকে বদলায় নেবে। কিন্তু না, ও খুব বেয়ারা, খুবই বেয়াদব। আমাকে মাফ করো, আমি চলে গেলাম। দাঁড়াও মা, তুমিও আমাকে রেখে চলে যাবে? জানো মা, সোহেল যে কথাগুলো বলল, আসলে সে সব সত্যি কথাই বলেছে। আমি সোহেলের মতো করে কখনো ভেবে দেখিনি। আসলে তুমি তো জানো মা যে আমার বিয়েতে কোনো মত ছিল না। তুমি আমাকে জোরপূর্বক সোহেলের সাথে বিয়ে দিয়েছিলা, যার জন্য আমি সোহেলকে পছন্দ করিনি। আর সোহেল প্রবাসে যাওয়ার পর থেকে এই যে সোহেলের বাবা আমার কাছে সব সময় খাবার চাইতো, আমার এটা মোটেও ভালো লাগেনি। মা, তুমি তো ভালো করে জানো আমি ছোট থেকে কিভাবে বড় হয়েছি। আমি কখনো নিজের খাবারটাও নিজে বেড়ে খাইনি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার শ্বশুর বাড়িতে এসে কাজকর্ম করে খেতে হবে। সে ছোটোবেলায় যেমন অহংকার ছিল, সেই অহংকার এখনও আমার ভিতরে রয়ে গেছে, যার জন্য আমি মানুষ হতে পারিনি। সোহেল, তুমি ঠিকই বলেছ, বাড়িতে তো একটা কুকুর বিড়াল পুষলেও তার প্রতি মায়া হয়। আর রক্তে গড়া একটা মানুষের প্রতি আমি এতটা অবহেলা করেছি। বাবা, আসলে আমি ভুল বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। আমি তো আপনার মেয়ের মতো। আপনার মেয়ে যদি আপনার কাছে কোনো অন্যায় করে ফেলতো, আপনি কি আপনার মেয়েকে ক্ষমা করতেন না বাবা? বলুন। তোর মেয়ের মতো তো না, তুই তো আমার মেয়ে। আমি তো তোকে আমার মেয়ে ভেবেছি। থাক, মানুষই তো ভুল করে রে মা। তুই যেহেতু বুঝতে পেরেছিস, আমার ভিতরে আর এখন কোনো কষ্ট নেই।
আমি তোকে ক্ষমা করে দিলাম রে মা। আমার মেয়েকে আমি ক্ষমা করেছি, এতে দোষের তো কিছু নেই। সোহেল, তুমিও আমাকে ক্ষমা করে দাও। মা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। বিয়াই, সোহেল বাবা, আমার মেয়েটা যখন তার নিজের ভুল বুঝতে পারেছে, তুমিও ক্ষমা করে দাও। ওর হয়ে আমিও মাপ চাচ্ছি। সিসি আম্মা, আপনি এগুলো কি বলছেন? দেখেন, আপনি যদি আমাকে সঠিক সময়ে এই খবরগুলো না দিতেন, হয়তো আমি এগুলো কিছু জানতেই পারতাম না। আমিও আখিকে অনেক ভালোবাসি, আখিকে অনেক পছন্দ করি, কিন্তু হয়তো সেভাবে আখিকে আমি কোনোদিনও কথাটা বলতে পারিনি। আর বাবা যেহেতু তাকে ক্ষমা করে দিছে, আমার আর আখির প্রতি কোনো রাগ অভিমান কোনো কিছুই নেই। আমিও আখিকে ক্ষমা করে দিয়েছি। তাহলে কি তোমরা এখানেই দাঁড়িয়ে কথা বলবা? না, এখানে দাঁড়ায় কথা বলবি না। যা, শ্বশুরের গোসলে পানি তুলে দে, আর শরীরে কিছু শরবত বানাই দে। এত দূর থেকে আসছে, চলো বাবা। চলুন বাবা।